তো ও বললো কি আচ্ছা ঠিক, তার কিন্তু কোনো কিছুর অভাব ছিল না। তো ওখানে যাওয়ার পর সে আনলো, আমিও আনলাম। তো প্রথমবার আমি আমার হাজবেন্ডকে নিয়ে যাই, আর তখন ওর হাজবেন্ডের সাথে ফার্স্ট আমাদের দেখা তাদের বাসায়। ওকে, তার হাজবেন্ডের সাথে দেখা, তো সে তো মানে ওরকম ভাবেই খুব দেখতেও খুব হ্যান্ডসাম ছিল। তো ওখানে ফার্স্ট দেখা, আমি আর ততটা তাকে ইয়ে করিনি, কথা বলতেছি কোথায় যাবেন, তখন ও আমাকে ভাবি ভাবি বলতেছে, ভাবি আপনারা এই কাজটা আপনারা কি করতে পারবেন, কি করেন না করেন আপনারা আর কোনো কাজ খুঁজে পান না। মানে আমাদের প্ল্যান ছিল নতুন একটা বিজনেস করা, রাইট? সেটা কিছু ইয়ে করে। আচ্ছা, লতার হাজবেন্ডের নামটা কি ছিল? মাসুদ। মাসুদ। মানে মাসুদ আপনাদেরকে বলছে ভাবি কি সব করতে চান, এগুলো তো হবে না। আপনি তো কিছু বুঝি না। বাট মাসুদ আপনার দৃষ্টিতে প্রথম দেখাতে হ্যান্ডসাম ছিল। তারপর হলো কি যে তখন আমরা গেলাম, আমার হাজবেন্ড ওরা দুজন গেল বাইকে আর আমরা রিক্সা করে ওইখানে গেলাম। তো ওখান থেকে দাদির সাথে কথাবার্তা বলে তারা উনি আমাদের পরের দিন আমাদের কিছু কাপড় চোপড় দিল, যেগুলো আপনারা করাই নিয়ে আসবেন। তো আস্তে আস্তে দেখা যায় সেই বেশি করতো, আমি এটাতে নিয়ে আমি এত লুক পাবো কোথায়, আমি কম রাখতাম, আমি নিজে করতাম। তারপরে আমার এখানে একটা মেয়ে ছিল, ওকে দিয়ে করাতাম। তো যাই হোক, এরকম করতে করতে এটাও শেষ পর্যন্ত দেখা যায় যে মানুষ ঠিক মতো করতো না, অনেক প্রেশার পড়ে যেত। তারপর আস্তে আস্তে এগুলো করতে করতে তাদের সাথে একটা সম্পর্ক তো ভালো হয়েই গেল। পরে আস্তে এই ব্যাপার নিয়ে লতার সাথে আমার অনেকদিন ধরে ফোনে যোগাযোগ নেই। কি ব্যাপার, ফোনে কথা বলতে একদিন ফোন দিলাম, ফোন দেওয়ার পরে তার হাজব্যান্ড ধরলো। ওকে, তার পার্সোনাল নাম্বার, নাম্বার ছিল না, তো ও ধরলো। মাসুদ ধরার পরে তো আমি বললাম যে লতা কোথায়, বললো যে কেন, ওর দরকার কি, বলতেছি একটু দরকার আছে। তো বলে যে আমার কাছে বলা যায় না, আমি কি আপনার কাছে কি বলবো, আমি ওকে একটু দেন। ও তো বাবার বাড়িতে চলে গেছে, আমাকে বাবার বাড়িতে চলে গেছে, ও তো কালকেও আসলো। তা বললো যে কত কিছু হয় আমাদের মধ্যে, তা বলে কি আমি কি আপনার সাথে কথা বলতে পারি। মাসুদ আপনাকে বলছি যে আপনার সঙ্গে কথা বলতে পারে কিনা। তখন আমি বললাম যে আপনি আমার সাথে কি একটু কথা বলবেন, না আপনাকে না, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, তো কথা বলতে ভালো লাগে, আপনাকে ভালো লাগে এসে আমি কি উল্টাপাল্টা কথা বললেন ভাইয়া, আপনি এগুলো কি করছেন বলা আপনার মানায়। তারপরে বললো যে মানায় না কেন, আপনি এত কথা বলেন কেন, আমি যেটা বলতেছি আপনি একটু শুনলে সমস্যা কি, আমি সমস্যা কোনো কিছু না, কিন্তু এই কথাগুলো আমার শুনতে ভালো লাগে না, আমি এটা শুনতে চাই না। তো আমার কেন জানি ফোনে এই ধরনের কথাবার্তা। হ্যাঁ হ্যাঁ, তো আমি ভয় পেয়ে গেছিলাম। এই যে আপনারা দেখা করলেন, দেখা হওয়ার কতদিন পরে ফোনে কথা হচ্ছে? প্রায় 3-4 মাস পরে। 3-4 মাস পরে ফার্স্ট ফোনে আপনার সঙ্গে ভাবে কথা হচ্ছে। বলে আমি কি আপনার সাথে আমি শুধু এটা বললাম আমি কি আপনার সাথে কথা বলতে পারি। কি কথা বলবেন আপনি, যে না আপনার বিজনেস সম্পর্কে এই ধরনের কথাগুলাই বলছিল তখন। তো তার ব্যালেন্স শেষ হয়ে গেল, তো অফিসে চলে গেল। সে অফিসে যাওয়ার পথে সে আবার আমাকে ফোন দিল, হ্যাঁ ব্যালেন্স করে, আমার মোবাইলে তখন ব্যালেন্স শেষ হয়ে গেছে। আচ্ছা এখন বলতে চাচ্ছি, আমি কি বলবেন আপনি বলেন, কেন আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। আপনাকে তো আমি অনেক দিন যাবত চিনি, অনেক দিন যাবত দেখি, আমাকে দেখেন, চিনবেন না কেন, আপনার ওয়াইফের সাথে আমার একটা ভালো সম্পর্ক। তখন কিন্তু তার ফ্যামিলির মানুষ আমার বাসায় আসা যাওয়া করতো না, এটা অনেক পরে ওইটা হয়েছে। ওর সাথে পরিচয় আমার ভালো আছে, আমাকে তেমনি দেখবিনি, আমার দোকান থেকে ওকে প্রায় সময় নিয়ে যান, তার সাথে দেখা হবে না। তো এই 2-1 দিন জাস্ট এতটুকুই, প্রায় সপ্তাহখানিক যাওয়ার পরই তো কথা বলতে বলতে একদিন বললো কি অফিসে যাওয়ার সময় আমার মোবাইলে আবার ব্যালেন্স করলো, মোবাইলে এগুলো জিজ্ঞেস করার পরে এইগুলো জানি ব্যালেন্স শেষ হয়ে গেলো, ব্যালেন্স করে তারপর বললো কি যে এই ফার্স্ট তার কাছ থেকে কখনোই আমি কোনো জিনিস, আমার এই জিনিসটা খুব খারাপ লাগতো, কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়াটা সবচেয়ে বেশি খারাপ লাগে এগুলো। তো উনি যখন এটা করলো আমার খুব রাগ হলো যে আপনি এটা করলেন কেন, আমি কি আপনাকে বলছি কিনা আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমার সাথে কথা বলে জন্য দিলাম। আমি বললাম যে আপনি যদি আমার সাথে কথা বলতে চান এটা আপনি কখনো করবেন না। আপনি অনেক প্রেস্টিজিয়াস আপনার জায়গাতে, আমরা বুঝতে পারছি আপনার কথা, কিন্তু একটা প্রশ্ন এসেই যায় যে আপনি যদি কারো কাছে বিজনেসের কথা জিজ্ঞেস করেন, সেটার জন্য 2 মিনিট সময় লাগে, 3 মিনিট সময় লাগে, কিন্তু কথা বলতে বলতে গিয়ে আপনাদের ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে এবং সে আপনাকে ফ্লেক্সিলোড করে দিচ্ছে। নিশ্চয়ই এটা প্রথম দিনই দেয়নি, কয়েকদিন পরে দিয়েছে। একদিন পরে। এই সময়টা আপনারা কি ধরনের কথা বলেন? এই যে আপনার বিজনেস কেমন চলতেছে, ওটা যে করতেছে, এগুলো কোনো কথা হলো, এগুলো কোনো কাজ হলো, এটা কি করেন, এটা না করে অন্য কিছু করতে পারেন না, যেটা করতেছেন ওইটাই ভালো করে করেন, ওইটাই মনোযোগ দিয়ে করেন। যাই হোক, তো কয়েকদিন যাওয়ার পরে উনি আমাকে সরাসরি বলে যে আপনাকে না আমার খুব ভালো লাগে। এখন মানুষ তো কেউ তো ভালো লাগতেই পারে, তো না আমি ওইভাবে না, আপনাকে আমার অনেক ভালো লাগে। তো তখনই আমাকে সে প্রপোজ একটা সরাসরি বলে, কি প্রপোজ করে? সরাসরি বলে আই লাভ ইউ। উনি এই কথাটা বলার পরে আমি কেমন একটু শর্ট খেয়ে যাই যে আসলে এটা কি ব্যাপারটা। তখন আমি একটা জিনিস কি লতা যে আমাকে বলতো যে তার হাজব্যান্ড বিভিন্ন মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করতো, সেইটা ধরার জন্য, সেটা বোঝার জন্য তার এই কথাটা সাথে সাথে তো কোনো রিয়েক্ট করি না, পরবর্তীতে অনেক পরে তখন আমি এটা অ্যাকসেপ্ট করি, তাকে শুধু একমাত্র বোঝার জন্য আসলে কি সেরকম টাইপের মানুষ, কিন্তু তার সাথে কোনো সম্পর্ক করার মতো আপনি টেস্ট করতে চাচ্ছেন। তার আগে আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনার হাজব্যান্ড কি আপনাকে এই লাভ ইউ বা থাকে না অনেক রোমান্টিক হয়, আপনার হাজব্যান্ডরা কখনো লাভ ইউ বলা বা ওই জাতীয় একটা রোমান্টিসিজমের মধ্যে নিজেকে নেওয়া, এগুলো কখনো এই জিনিসটাই আমি তার কাছে মিস করতাম, কারণ যেই বয়সটাতে আমার বিয়ে হয়েছে ওটা তো ওরকম পরিপক্ক ছিল না। ডিফারেন্সটা কত ছিল, কত বছরের ডিফারেন্স ছিল আপনাদের মধ্যে?
তার সাথে আমার প্রায় 12-15 বছরের ডিস্টেন্স। 12 থেকে 15 বছরের গ্যাপ। প্রিয় শ্রোতা, লুবনার বয়স যখন 18 বছর তখন তার বিয়ে হলো, একেবারেই বলা যেতে পারে যে বিয়ের প্রাথমিক বয়স। এবং এখন ও যেটা বলছে যে রোম্যান্টিসিজমের জায়গাটাতে আমি হাজবেন্ডকে কখনো পেতাম না। সাইমultaneously লাইফের এই যে জায়গাটি, সেখানে এসে আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটি ঘটনা আজকে কোন দিকে যাচ্ছে। কিন্তু আমরা বারবারই বলে থাকি যে আসলে ঘটনা জাজ করলেও শেষ পর্যন্ত অপরাধ কোথায় গিয়ে দাঁড়াবে উই কান্ট ইভেন ইমাজিন। তো আমরা সেই জায়গাটায় যেতে চাই। ছোট একটা বিরতি নিচ্ছে আমরা, ঠিক 12:06 আমরা আবারও ফিরে আসবো। বিরতির ঘন্টা যেহেতু বেরিয়ে গিয়েছে, আমরা ফিরে এসে লুবনার জীবনের যে অপরাধ এবং ভুল, আমরা সেই ব্যাকগ্রাউন্ড আবিষ্কার করেছি। এবার অপরাধ এবং ভুলের মুখোমুখি হব, সেটার জন্য অপেক্ষা করুন মাত্র কয়েক মিনিট। ঠিক 12:06 আমরা ফিরে আসছি। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, লুবনা রয়েছে সত্যের আসনে। ফিরছে একটু পর, সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, 12:06 হচ্ছে সময়। আমরা সংবাদের বিরতির পরপরই আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে, এবং আরজি কিবরিয়ার সঙ্গে রয়েছে আরজি কিবরিয়া টিম, আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। এবং আমাদের সঙ্গে আজকে সত্যের আসনে রয়েছে লুবনা, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ড আমরা আবিষ্কার করেছি 11টা থেকে 12টার মধ্যে। এই পর্যায়ে আমরা একেবারে অপরাধ আর ভুলের মুখোমুখি হব। আর আপনাদের সবাইকে বলছি, আপনারা যদি লুবনাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে আপনি যে লিঙ্কটা পাবেন সেখানে লাইক দিলে আপনি সঙ্গে সঙ্গে এই ছবি দেখতে পাবেন এবং ওখানকার মেম্বার হয়ে যাবেন, আমাদের এবিসি রেডিওর মেম্বার হয়ে যাবেন। ওকে লুবনা, ফিরছি আপনার কাছে। আপনি যে জায়গাটিতে ছিলেন, যে আপনি এক ধরনের টেস্ট করতে চাইলেন যে আসলেই লতা সত্য বলেছিল কিনা, সেটার জন্য আপনি এগ্রি করে নিলেন যে ওকে আই লাভ ইউ টু, রাইট? হ্যাঁ, তারপর অনেকদিন পরেই হচ্ছিল। যাই হোক, আমার কাছ থেকে এটা অনেকদিন পরে ব্যাক করি। জি। তো এইভাবেই আমাদের দিন চলতে থেকে, কথা বলতে থাকি, ছেলে মেয়েদের নিয়ে কথা হয়। আর ও তখন বেশি বেশি লতাকে আমার দোকানে মানে পাঠাতো, মানে আসলেই সে নিয়ে যেতে পারবে, নিয়ে যাওয়ার ছিল আমাকে দেখে যেতে পারবে। ওকে। হ্যাঁ, তো আমাকে অনেক ফোর্স করতো মানে বাইরে যাওয়ার জন্য, চলো বেড়ায় আসি, ঘুরে আসি। সে আবার লতার কাছ থেকে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জানলো যে আমার হাজবেন্ড কিরকম সে। তো আমি যেহেতু ওর কাছে সবকিছু বলতাম, তো ও যখন ওদের স্বাভাবিক সে এত কষ্ট থাকে, সে এরকম করে, এটা স্বাভাবিক আমাদের। হ্যাঁ, জেনে গিয়েছিল। জেনে যাওয়ার পরে এক তো আমাকে তার ভালো লাগে, তারপরে আবার সেই জিনিসগুলো জানতে পারলো, তার মধ্যে সে আমার প্রতি আরো বেশি দুর্বল হয়ে গেল। তো সে আমাকে বলার পরে অনেকদিন পরে আমি তাকে টেস্ট করানোর জন্য, তো আস্তে আস্তে তার সাথে কথা বলতে বলতে আমিও একসময় বললাম। তো ও আসতো, দেখতাম, মানে আমি প্রথম আগে তো যেতাম যে বান্ধবীর হাজবেন্ড, সালাম দিতাম, কথা বলতাম। তো ও আসলে সালাম দিতে, কথা বলতে কি ব্যাপার, মানে তখন সে থাকতো সাথে, তো ভালোভাবে কথা বলতাম। পরবর্তীতে যখন আমি এটা বলার পরে আমার ভয় লাগতো তার সামনে যেতে, মানে কেমন আনইজি ফিল করতাম, মানে খুব লজ্জাও লাগতো যে যাওয়াটা। যাই হোক, তো এইভাবে করতে করতে তো একদিন ফোনে বললাম যে কি ব্যাপার, আমি তো ওকে আনতে যাই, এটা তো তোমাকে দেখার জন্য। আমি বললাম যে দেখার জন্য, দেখা তো হবেই, দেখতেছেন না? আমিও তখন আপনি করে বলতাম, দেখতেছেন না? যাই হোক, এভাবে করতে করতে আমাদের কথা বলতে বলতে অনেক সময় কেটে যায়, প্রায় 1 বছরের মতো। শুধু কথাই বলেছেন? হ্যাঁ, কথা। আচ্ছা, এই কথাগুলো বলতেন কখন? রাতের বেলা তো বলার সুযোগ ছিল না, কারণ হাজবেন্ড ছিল। যখন দোকানে থাকতাম, দোকানের সময়টা বলতেন? অফিসে থাকতো। ওকে, তখন ফোন করতাম দিনের বেলাতে? হ্যাঁ, দিনের বেলাতে। ওকে, আবার বাসায় যেতেন? হ্যাঁ, বান্ধবী মানে হ্যাঁ, 1 বছরের মধ্যে তাদের ফ্যামিলি ভাবে সম্পর্কটা এমন ভাবে হয়েছে, মানে নিজেদের রক্তের সম্পর্ক মনে হয় নিজেদের আত্মীয়তার মধ্যে। এর মধ্যে লতা আপনাকে কোনো সন্দেহ করে না? না, সে কখনোই আমাকে কোনো ব্যাপারে মানে সন্দেহ করতো না। এই যে একসাথে কথা বলতেছি, অনেক সময় দেখা যায় না যে ভালোবাসি আমরা একজন আরেকজনকে, এই যে কথা বলতেছি, অনেক সময় সে আমাকে একটা মানে আদরের ভঙ্গিতে একটা কথা বললো, কি গো তুমি কি, মানে কিন্তু আদরের ভঙ্গিতে কথা বললো। তো তখন লতা নাই, ও তো মানে বিশ্বাস করে বিলিভ করে, ওই যে আমরা ড্রয়িং রুমে বসে আছি টিভি দেখতেছি, যখন তাদের বাসায় গেলাম, বাসায় যাওয়া আসা শুরু হলো, ও যখন চলে যেত তখন ও এসে আমার হাতটা ধরতো বা কথা বলতো, এরকম মানে কথা বলতাম একজনের, মানে ওরকম ভাবেই কথা বলতো। মানে লতা পাশের রুমে থাকা অবস্থায় কাজটা হতো? হ্যাঁ, তো ওরকম ভাবে কোনো ওরকম খারাপ কোনো কথা ওর তখন আমাদের মধ্যে হতো না, ওরকম ভাবে না। আপনি যেটা বলছিলেন যে আপনি প্রথমে টেস্ট করার জন্য আপনি এগ্রি করে ফেলেন যে ঠিক আছে আমিও লাভ করি, কিন্তু 1 বছরের সম্পর্কের কথা বলছেন, 1 বছরের টার্গেটটা ওরকমই, তখনও কিন্তু ওরকমই ছিল, 1 বছর ধরে এরকম। হ্যাঁ, আমার টার্গেটটা আসলে আমি ওরকম ভাবে একটু স্ট্রংলি, মোটামুটি মানে একটু স্ট্রং ছিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেহেতু আমি মেরিড পার্সন, আমার বাচ্চা আছে, হাজবেন্ড আছে, এগুলো নিয়ে কথা সবসময় এই মাথায় থাকতো, এটা যে আমি একটু কনফিউশন থেকে আমাদের শ্রোতাদেরকে দূরে নিয়ে আসতে চাই। প্রত্যেকটা সম্পর্কের একটা গোল থাকে। আপনারা দুজন যখন কথাবার্তা বলতেন পরস্পরের প্রতি, আপনাদের সম্পর্কের লক্ষ্যটা কি ছিল? মানুষ টেস্ট করে আপনার লাভটা কি হবে? একটা যেটা যে তার ওয়াইফ তো তাকে আপনার চেয়ে অনেক ভালো জানে,
সেটা আপনার বিলিভ টেস্ট করার কোনো দরকারও নাই। ইনফ্যাক্ট এই জিনিসটা আপনি করছেন, লাভটা কি হচ্ছে? আস্তে আস্তে দেখতে দেখতে তার অ্যাটিটিউড গুলা, তার কথাবার্তা গুলা, তার সে যে কাজ করতেছে, এগুলা দেখতে দেখতে আমার নিজের কাছেই মনে হয় যে আমি নিজে থেকেই তাকে টেস্ট করবো, কি আমি নিজেই তার প্রেমে পড়ে গেছি। ওকে, নিজে আপনি তার প্রেমে পড়ে গেলেন এবং এটা বছর খানেকের মধ্যেই। আচ্ছা, কিন্তু প্রেমে পড়ার আগে আপনি তো আপনার লিমিটেশনগুলো জানতেন যে আপনার একটা সংসার আছে, আপনার হাজবেন্ড আছে, আপনার বাচ্চা আছে দুটো, এবং তারও তো সংসার আছে। দুজনেই আপনার সম্পর্কে খুব ভালো জানতেন, কিন্তু আপনারা কি চাইতেন? মানে কথা বলতে ভালো লাগতেছে, ভালোবাসতেছি, যা ভালো লাগছে আপনারা সেটা করে যাচ্ছেন। হ্যাঁ, সেটাই কথা বলতে যাচ্ছি, মানে করে যাচ্ছি। ঠিক আছে, হয়তো আমি আমার হাজবেন্ডকে নিয়ে কখনো বেড়াতে যেতে পারতাম, সে কোথাও মানে 6-7 বছর ঢাকা থেকেছি, কোথাও নিয়ে যায় না, ছেলে মেয়েদের নিয়ে চলো একটু বেড়াতে যায়, এই জিনিসগুলো তার মধ্যে ছিল না। ওকে, ঠিক আছে। তো মাঝে মধ্যে যখন বলতো যে আজকে ফ্রি আছো, চলো একটু বেড়াতে যাই, ও বলতো। হ্যাঁ, তো আমিও আচ্ছা, আপনিও কি কখনো জিজ্ঞেস করছেন তুমি তোমার ওয়াইফকে নিয়ে বেড়াতে নিয়ে যাও কিনা? আমার ভালো লাগে না। ও বলতো ভালো লাগে না। হ্যাঁ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে ওনার কিন্তু বেড়ানোর অভ্যাসটা মনের মধ্যে আছে এবং সেটা আলটিমেটলি নিজের ওয়াইফের সাথে উনি প্র্যাকটিস করছেন না। কেন করছেন না সেটা অন্যরকম একটা ব্যাখ্যা থাকতে পারে। আচ্ছা, আপনার হাজবেন্ড যদি আপনাকে বেড়াতে নিয়ে যেত, বা আপনার হাজবেন্ড যদি আপনাকে ওই যে খুব রোমান্টিক একটা মোমেন্টে বলতো আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে কি এই মানুষটার আপনার জীবনে কোনো প্রয়োজন থাকতো? কোনো ঘটনাই ঘটতো না তখন, কোনো ঘটনাই ঘটতো না। ওরকম একটা প্রত্যেকটা মেয়ের জীবনে যেরকম চায়, হয়তো সম্পূর্ণ না, কিছুটা হলো। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের যুগে মেয়েরা আমরা চাই যেটা, যে আমার হাজবেন্ডের টাকা পয়সা থাকবে, মানে ওরকম যেটা আমি চলতে পারি, কারো কাছে যেন হাত পাততে না হয়, ফ্যামিলির কাছে এরকম হাত পাতে কিন্তু কোনো মেয়েই চায় না যে বিয়ের পর আবার ফ্যামিলির কাছে হাত পাতা। তো এগুলাই কিন্তু আমাকে তার কাছ থেকে অনেক পেয়ে চলে নিয়ে। ওকে, তারপর কি হলো? বেড়াতে নিয়ে যেতে চান? তারপর বেড়াতে যেতাম, যেতেন আপনারা বেড়াতে? হ্যাঁ। কিভাবে ম্যানেজ করতেন? আমি ওই যে তখন আমার হাজবেন্ড থাকতো না, কাজে বলতো যে আমি ব্যবসার কাজে, হয়তো দেশে বাড়িতে থাকতো বেশিরভাগ সময় যেত। আবার আরেকটা জিনিসটা আমি তাকে আসলে জিজ্ঞেস করতাম না তখন, মানে যখন তার সাথে আমি সম্পর্কে জড়াই যাই তখন হয়তো তার প্রতি আমার এতটা কেয়ার আর কোনো কিছুই লাগতো না। কি করতেছো না করতেছো, কি হইতেছে না হইতেছে, তারপরে তো সে তার একটা সন্দেহ ঢুকে গেলে কি ব্যাপার, সে এখন আগের মতো এরকম না, বাসায় এত হইচই করি না, কোনো কথা নাই, আমি আমার মতো চলতেছি, এটাই তার আরো বেশি লাগলো। তখন আস্তে আস্তে খালি উল্টাপাল্টা কথা বললো শুরু করলো। এই যে মার্কেটে যাচ্ছি, মানে বিজনেসের কাজের জন্য মার্কেটে যাচ্ছি, এই মানে খুব বাজে বাজে কথা। আপনার হাজবেন্ড, আপনারা যেভাবে শুরু করলেন নতুন একটা জীবন বা নতুন একটা থিঙ্কিং, এইখানে আমরা একটু ক্লিয়ার হতে চাই। লাইক আপনি ওর সাথে ঘুরতে যাচ্ছেন, সো ডেঞ্জার, খুবই বিপজ্জনক ব্যাপারটা, তাই না? কোথায় ঘুরতে যেতেন, কিভাবে করতেন? আমাদের ফার্স্টলি যাওয়া হলো মিরপুর বেড়িবাঁধে। মিরপুর বেড়িবাঁধে, ওকে। মানে খুব সুন্দর একটা লোকেশন। আমি মানে আমার জীবনে কোথাও ঘুরতে যাওয়া মানে এই ফার্স্ট। আমার হাজবেন্ডের সাথে একবার গিয়েছিলাম সিলেটে। সে কি কোনো বাইক ছিল? হ্যাঁ, ওর বাইকে করে আপনি গেলেন বেড়িবাঁধে। ও ওয়াইফ তখন কোথায় থাকতো? তার ওয়াইফ বাসায় থাকতো। বাসায় থাকতো এবং ওয়াইফ জানতো যে ও অফিসে গেছে বা অন্য কোথাও গেছে। আপনার হাজবেন্ড জানতো যে আপনি আপনার বিজনেস নিয়ে ব্যস্ত আছেন? ব্যস্ত আছি। সে ম্যাক্সিমাম সময় তখন সে ঢাকা থাকতো না যখন আমি যেতাম। হ্যাঁ, তখন আমার বাচ্চাদের অনেক সময় করতাম কি, ওর বাসায় বাচ্চাদের, আমার বান্ধবীর বাসায় বাচ্চারা, বান্ধবী বাচ্চা টেক কেয়ার করো, আমরা দুজন ডেটিং করে আসি। তো এরকম বেশি দিন হয় নাই, একবার হয়েছে এরকম। এটা আজকে শুনলে সে প্রচন্ড কষ্ট পাবে আমি জানি। তারপর তার সাথে ঘুরতে যেতাম, ভালো লাগতো, কথা বলতাম, ভালো লাগতো। এভাবেই করতে করতে আমাদের অনেক দিন পার হয়ে যায়। তো এর মধ্যে হলো কি, আমি অসুস্থ হয়ে যাই। আমার জন্ডিস ছিল একবার, হয়েছে ওর সাথে সম্পর্ক না হওয়ার আগে, আমি ফার্স্টলি যখন ঢাকায় আসি তখন। আর তারপরে হয়েছে তার সাথে রিলেশন হওয়ার পরে, অনেক পরে হয় এটা। একবারে অনেক কিছু ঘটনার, মানে তার সাথে সম্পর্ক, রিলেশন, অনেক মানে ফিজিক্যালি রিলেশনও তার সাথে হয়ে যায়। সেটা করেছে, আমাকে একদিন বললো যে চলো আজকে ইয়েতে যাবো, এয়ারপোর্টে, ফুটের দিকে, ওখানে। তো আমি বললাম যে ওখানে কি, ওখানে সুন্দর লোকেশন আছে, তোমার অনেক ভালো লাগবে। তো আমি তো তাকে প্রচন্ড বিলিভ করি, প্রচন্ড ভালোবাসি। তো ওখানে গেলাম, যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি, অনেক বৃষ্টি। তো অনেক বৃষ্টির মধ্যে কোথায় যাব, মানে ভিজে দুজন একবারে কাক হয়ে গেছে, মানে এত বৃষ্টি। তো বললো কি যে এখানে ভালো হোটেল আছে, চলো আমরা একটু রেস্ট নেই। হ্যাঁ, রেস্ট। তো দুজনের সম্মতিতে, আমাদেরও মানে খুব এমনিতেই তো সম্পর্ক খুব গভীর। তারপরও মানে যে এখন মনে হচ্ছিল, তখনকার মনে হচ্ছিল যে একবার মানে কোনো নেই, মানে তারও কোনো সংসার নেই, আমারও কোনো সংসার, আমরা দুজনকেই মানে দুজনের, হ্যাঁ এরকমই একটা মনে হচ্ছিল। যাই হোক, ওখানে যাওয়ার পর তো হঠাৎ করে আমাদের মধ্যে একটা, যেহেতু দুজনই এক ভেজা, তারপর সামনাসামনি ভালোবাসার মানুষ, এই এর মধ্যেই আমাদের একটা রিলেশন হয়ে যাবে। তারপরে আমার খুব গিল্টি ফিল হচ্ছিল তখন, মানে তার চেয়ে খারাপ মনে হয় যে আমার জীবনেও আমি এরকম খারাপ ফিল করিনি কখন, এত খারাপ লাগছে। তারপরে আমি তার সাথে অনেকক্ষণ কথাও বলিনি, তাহলে মানে আমরা দুজনের সাথে অনেকক্ষণ কথা বলিনি। তো সে আমার কাছে সরি বলছে যে আসলে এরকম একটা চিন্তাও করতে পারি নাই, তোমাকে আসলে আমি মন প্রাণ থেকে ভালোবাসি, কিন্তু এভাবে কখনো কোনো কিছু হবে এটা বা। যাই হোক,
পরে ওখান থেকে চলে আসি, তার সাথে অনেকদিন আমাদের দুজনের মধ্যেই আবার 2-3 দিন যাবত কথাবার্তা হয় না। পরে আবার সেই ফোন দিল, তাই আস্তে 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 আবার কথা শুরু হলো। তখন এয়ারপোর্ট থেকেই মানে বেড়াতে যেতাম কম, অ্যাক্সিডেন্টলি কখনো যদি কোনো কিছু হয়। তো এর মধ্যে আবার কি যে আমি আমার হাজবেন্ডের সাথে যে কথাবার্তা বলি না আগের মতো এরকম না, আর তখন মনে হয় যে একটু আরো বেশি তার সাথে আমার সম্পর্কটা আরো খারাপ হয়ে গেল। হাজবেন্ডের সাথে? হ্যাঁ, হাজবেন্ডের সাথে আরো খারাপ হয়ে গেল। মানে একটা হচ্ছে যে মানুষ যখন আরেকটার প্রতি ভালোবাসা বা যে কোনো একটাতে পড়ে যায় তখন মনে হয় যে এই সমস্যাগুলো হয়। তো এতদিন পর্যন্ত জ্ঞান করে তার কোনো কিছু করতে পারে না, এখন আবার এরকম তার মধ্যে মানে কোনো কিছুই। আর সেই খুঁটিনাটি অনেক কিছু খুঁজতো, কারোর সাথে কথা বললে যদি আমার কোনো কাজিনরা ফোন দেয় কথা বলে, আবার ধরেন দোকানে অনেক মহিলারা আসে, অনেক সময় দেখা যায় কি তারা বাসায় গিয়ে কোনো একটা জিনিস প্রয়োজন করলো, তার হাজবেন্ড ফোন দিয়ে আমাকে ফোন করলো, এটা স্বাভাবিক হতেই পারে। তো যখনই কেউ যদি ফোন করতো সে আবার কন্টিনিউ আমার মোবাইল চেক করতো। হাজবেন্ড আপনাকে সন্দেহ করে? হ্যাঁ, যখন আমার ফোন ইউজ করলাম, ফোন নিলাম আমি, তখন থেকেই তার এই জিনিসটা মানে খুব ইয়ে হয়েছে যে সন্দেহ করতো যে মানে তখন তুই তো খাড়ির মধ্যে চলে, তুই কোথায় গেছিলি, ওই যে এখানে গেছিস, ওই যে মার্কেটে যাস। অনেক সময় দেখা যাচ্ছে সে থাকে না, আমাকে মার্কেটে যেতে হয় একাই, কোনো কিছু প্রয়োজন করলো গিয়ে পুরুষ মানুষের সাথে গেছিলাম করতে, বাচ্চা বাচ্চা কথা বলতো, ঝগড়াঝাটি হতো, হ্যাঁ গায়ে হাত তুলতো, গায়ে হাত দিত। কি সে কন্টিনিউ তার একটা অভ্যাস ছিল কি একটা থাপ্পড় দেবে, মানে থাপ্পড়টাতে লাগতো অনেক, মানে এমন ভাবে গায়েগুলো হাত দিত কিন্তু এগুলো কারোরে দেখানোর মতো না, বোঝানোর মতো না, কিন্তু আমি খুব মানে ব্যথা পেতাম, বলতাম যে অনেক সময় কান্নাও করতাম। আমি কি এইভাবে মানুষকে বাচ্চাদের সামনে কখনো এরকম করেছো? হ্যাঁ, বাচ্চাদের সামনে এগুলো নিজের বাচ্চাদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাই কি জান না। এই যে ব্যাপারটা যেটা আপনাদের মধ্যে সম্পর্ক ধীরে 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 হাতাহাতির পর্যায়ে চলে আসছে, এই সময়টাতে তো মাসুদ আপনার জীবনে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমি যদি আপনাকে ফ্র্যাঙ্কলি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার জীবনে লাভ কি এটাই, মানে লাভ ফার্স্ট লাভ বলতে কি এই মাসুদই ছিল? এর আগে আপনি কোনো ছেলের সাথে প্রেমে পড়েননি? না, সুযোগই হয় না। একটা মেয়ে একটা ছেলেকে লাভ করছে যখন তার বেবি হয়ে গেছে, যখন তার সংসার হয়ে গেছে, তার আগে সুযোগ হয়নি কিংবা মন থেকে ফিলই করেনি। তার জীবনের ফার্স্ট লাভ চিন্তা করে দেখুন, যারা এখানে শুনছেন যারা অনেকে ম্যাচিউর, তারা জানেন যে জীবনের প্রথম লাভের প্রতি, ভালোবাসার প্রতি এফেকশনটা কতটা তীব্র হয়। আর এখানে এফেকশন প্লাস কত ধরনের অপরাধ, ভুল এবং একই সাথে কনফিউশন, অনিশ্চয়তা, কত কি যুক্ত হয়েছে এটার সাথে। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে আস্তে আস্তে সে তাকে যখন জানাতাম, সে এই যখনই আসতো কি করতো না করতো আমার কাছ থেকে আবার জানতো, জানলে সে এখানে অনেক কথা বলতো, কি করতেছো তুমি, থাক কোনো কথা বলে না, আমাকে বোঝানোর চেষ্টা করতো। মানে হাজবেন্ডের ব্যাপারগুলো আপনি মাসুদের কাছে বলতেন? ওকে। আর তার সাথে সম্পর্ক হওয়ার পরে এমন কোনো কথা নাই যে সে জানে না আমার, মানে সবকিছু। আমি আরেকটা ব্যাপার কি, তাকে ভালোবেসেছি এমন ভাবে আমি কোনো কিছু তার কাছে গোপন করতে পারতাম না, কোনো কথা বলে যে না বলে থাকতেও পারতাম না। একটা জিনিস যেটা বলার দরকার ঠিক বলার, মানে ওটাও মানে শেয়ার করতাম, বলতাম, সেও বলতো, এরকম। মানে সেও মনে হয় যে বাসায় এসে সে তার কথা এমন কথা আমি জানি, তার ওয়াইফ মনে আজ পর্যন্ত জানেন। মানে আমি যেরকম ভাবে চেয়েছিলাম আমার একটা লাইফ পার্টনার, সেও মনে হয় এরকম ভাবে এটা চেয়েছে, সে সবসময় বলতো। ওকে, তার ওয়াইফ কি তার লাভ ম্যারেজ ছিল? তার ওয়াইফের সাথে তার লাভ ম্যারেজ ছিল। এটা কেমন ধরনের লাভ ম্যারেজ আরেকটা বলি, সে ওয়াইফ তাকে পছন্দ করতো কিন্তু সে আসলে একটা চাপে পড়ে বিয়েটা করছে, যেটা আমি ইট ওয়াজ হিজ পয়েন্ট অফ ভিউ, মানে সে আপনাকে হয়েও বলেছে, বাট ইট ওয়াজ লাভ ম্যারেজ। ওকে ফাইন, আমরা এটা জাস্টিফাই করতে যাবো না, বাট এটা লাভ ম্যারেজ ছিল। ওকে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না, নিয়ম মানে না, ঠিক জানি না, তবে সেই প্রয়োজনটা যদি নন এথিক্যাল হয়, সেই প্রয়োজনটা যদি অন্যায় হয়, সেই প্রয়োজনটা যদি এমন হয় যে কারো কাছে সেটা নিজেকে গিলটি, দোষী এবং অপরাধী করে দেবে নিজের বিবেকের কাছে, তবে সেই প্রয়োজনের কাছ থেকে দূরে থাকাটাও কিন্তু অনেক বড় একটা প্রয়োজন। হ্যাঁ, তারপর কি হলো? তারপর সবসময় শেয়ার করতাম নিজেদের সব পার্সোনাল ব্যাপারগুলি আমার, তো আমাকে সবসময় সান্ত্বনা দিত, বোঝাতো। আরেকটা ব্যাপার কি যে ও আমাকে আসলে পরে লাইফ পার্টনারের মতোই সে আমাকে দেখা শুরু করলো, যে আমি বিয়ে করবো তোমাকে, তুমি যদি তাকে ছেড়ে আসতে পারো আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমার সব দায়িত্ব নেবো। আমি বললাম যে এটা কখনোই সম্ভব, তোমাকে আমি ভালোবাসি সেটা ঠিক আছে, কিন্তু মানে এক পর্যায়ে দুজন এক ধরনের ডিসিশনই নিলাম, কিন্তু তার মধ্যে আমার বান্ধবীর একটা বেবি, ফার্স্ট বেবি প্রায় 3 থেকে 4 বছর পরে, তার বিয়ে 3 থেকে 4 বছর পরে বেবি হলো। হ্যাঁ, কনসেপ্ট করে তারপরে মানে আমার সাথে সম্পর্ক পরেই তাদের অনেক পরেই তার মাসুদ বাবা হলো, হ্যাঁ, লতা মা হলো। ওকে, তো ওর এই সম্পূর্ণ জিনিস আমার উপর দিয়ে গেল। মানে আমি তাকে তখন তো লতা আমাকে প্রচন্ড বিলিভ করতো, মনে হয় যে তার ফ্যামিলির মানুষ, তার শ্বশুর বাড়ির মানুষ একদিকে, আমি একদিকে, যে কোনো জিনিসে ওকে ডাকো, ওকে আনো, মানে তার প্রতিও যেন আমার একটা অন্যরকম মায়া ছিল লতার প্রতি। হ্যাঁ, লতার। ওকে, তো ওই সবকিছু হসপিটালে নিয়ে এডমিশন করালাম, ওখানে তাকে দিয়ে আসা, কিন্তু রাতে কখনো থাকিনি, এমনি আসা যাওয়া, ওই 2-3 বাজারে তাকে দেখে আসতাম, এটা স্বাভাবিক, যেটা একটা সম্পর্ক ভালো, সেই আমাকে নিয়ে যেত। হ্যাঁ, মাসুদ নিয়ে যেত। অনেক সময় বলতো যে আজকে কি যাবা, তো বলছে হ্যাঁ, ওর একটু দেখে আসি, ঠিক আছে তুমি আসো, থেকে আমি নিয়ে যাবো। এক তো তার সাথে ঘোরা, আর মানে ঘোরা কি ওই পর্যন্তই,
তো প্রায় সময় ও আমাকে নিয়ে যেত, তারপরে কন্টিনিউ তো তাদের সাথে আসা যাওয়া, বাসায় আসা যাওয়া, আমাদের বাসায় আসতো, তাদের এখানেও যেতাম। এরকম করতে করতে অনেক সময় এর মধ্যে যে একটা কথা বলো না, রত বেচা হলো কল্লাও দেখা হলো, মানে ভালোবাসার সম্পর্কটা এরকম ছিল যে ওই যে আমিও তখন বলে যে ওইখানে গেলে হয়তো দেখতে পাবো, মানে সে আছে বাসায়, কোথায় আছে, বাসায় আছি, আজও বাসায়, আচ্ছা আজকে চলে আসো। এই বিকালের দিকে আবার আমার এক ননদ আসে বেড়াতে, আপনারা যে ফ্রিকোয়েন্টলি কথা বলছেন এটা কি লতা জানতে পারে ওই সময়টাতে? ও তার সামনেই আবার অনেক সময় কথা বলতাম, মানে লতার সামনে। এটা লতা কিভাবে নিত? না, এটা কোনো ভালোবাসার কথা ছিল না, অনেক দুষ্টামি, লুডো খেলতাম তাদের বাসায়, এখানে কোনো মাইন্ড করার